গো, তুমি আজকেও কাজে যাবে না? মাথায় হাত দিয়ে সকাল থেকে ঘরে বসে আছো যে। কাজ কোথা থেকে পাবো গিন্নি? এই গ্রামে যে কোনো কাজ নেই। তাই বলে তুমি ঘরে বসে বসে সময় কাটাবে? আরে বাইরে গিয়ে কোথাও কাজ খোঁজো। কাজ করলে দুটো টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে তবে তো আমাদের কপাল ফিরবে। আমাদের কপাল আর কোনোদিনই ফিরবে না গিন্নি। এত বছর হয়ে গেল, ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলো না। আমাদের কপাল ফিরবে কি করে? তোমার এইসব ভাবনা চিন্তার জন্য আমরা সারা জীবন গরিব হয়ে গেছি। হ্যাঁ গো, তোমার কি ইচ্ছে করে না ভালো জিনিস খাই, ভালো জায়গায় থাকি? ইচ্ছে করে বই কি, কিন্তু ইচ্ছে করলে উপায় তো আর নেই। উপায় থাকলেও তোমার জন্য সমস্ত কিছু হাতছাড়া হয়ে যায়। সকালবেলায় কথা শুনিও না তো গিন্নি, তোমার কথা শুনতে আমার ভালো লাগে না। ভালো কথা শুনবে কেন? ভালো কথা শুনলে তো আমাদের ভাগ্য ফিরে যেত। তুমি যখন অতই জানো, তাহলে তুমি নিজে কাজ করে ভাগ্য ফেরাচ্ছ না কেন? এবার আমাকে সেটাই করতে হবে মনে হচ্ছে। দিনকাল যেদিকে গড়াচ্ছে সেটা আমাদের জীবনের পক্ষে ভালো নয়। তুমি বসে বসে শোক পালন করো শুধু। তাই করব। তুমি কি ভাবো আমাকে সুযোগ পেলে আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি আর কি করতে না পারি? যত সব। এক খণ্ড জমি তো ছিল, সেই জমিও তো তুমি চাষ করা ছেড়ে দিলে। এখন ভাবো। ভাববার কিছু নেই গিন্নি। ওই জমিতে চাষ করে আমাদের লাভ কিছুই হচ্ছিল না, তাই জন্য আমি ওই জমি চাষ করা ছেড়ে দিয়েছি। বেশ, তাহলে তুমি বসেই থাকো, আমার আর কিছুই বলার নেই তোমাকে। কাকা ভেতরে আছো নাকি? কাকা তুমি কোথায়? আরে নদর, তুই এখানে কি করছিস বাবা? আর তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? আর কি বলবো কাকা, না খেয়ে খেয়ে আমার এই দশা হয়ে যাচ্ছে। কথাটা মন্দ বলিসনি। আগে যেমন তুই মোটা ছিলিস, এখন চেহারাটা অনেকটা কমে গেছে। তুমি তো জানো কাকা, আমি খেতে খুবই ভালোবাসি, কিন্তু ঠিক সময়ে আমি আমার পছন্দের খাবার খেতে যদি না পারি, তাহলে কি আর স্বাস্থ্য বজায় রাখা যায়? তা অবশ্য তুই খারাপ কথা বলিসনি। তুই এখন কিছু খেয়েছিস নাকি খালি পেটে আছিস? কে খেতে দেবে কাকা? কয়েকদিন তো ধর্মশালায় গিয়ে খিচুড়ি খাচ্ছিলাম, কিন্তু সেখানে আমি খাওয়াতে শুনলাম নাকি খিচুড়িতে টানাটানি পড়ে যাচ্ছে। সেই কারণে ওরা আমাকে আর ওখানে ঢুকতে দেয় না। বলিস কি রে, তোর সঙ্গে এরকম ঘটনা ঘটে গেছে? আমি তো জানতাম না। আমি না বললে তুমি জানবে কি করে কাকা? কবে যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কে জানে। এরকম গরিব হয়ে থাকতে আর ভালো লাগে না। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? ভাগ্য যখন বদলাবার ঠিক বদলাবে। কাকা, এখন তোমার কাছে কিছু খাবার আছে? আমার না খুব খিদে পেয়ে গেছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। আছে আছে, তোর খাবার মতন হয়ে যাবে। আয় বাবা, ভেতরে আয়। গিন্নি, মাঝে মাঝে নিজেকে খুব সুখী মনে হয়। মনে হয় আমি যেন এই গ্রামের রাজা। তা হঠাৎ এরকম মতিভ্রম হওয়ার কারণ কি? মতিভ্রম কি বলছো গিন্নি? আমার বয়সী তুমি একটা পুরুষ মানুষকে এই গ্রামে দেখাতে পারবে যে এখনো পর্যন্ত কাজ করে রোজগার করছে? করলেই বা কি, আর না করলেই বা কি? তাদের সঙ্গে তোমার পার্থক্য কোথায়? তার মানে তুমি কি বলতে চাইছো গিন্নি? আমাকে একটু বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবার কি আছে? তুমি তো সবকিছু জেনে শুনেও না জানবার ভান করো। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না গিন্নি, আমাকে একটু বুঝিয়ে বলো তো। কি আর বুঝিয়ে বলবো? তুমি না হয় গ্রামের একমাত্র পুরুষ মানুষ যে কাজ করে খায়, সেটা মানলাম, কিন্তু কবে যে আমাকে শেষ কাপড় আর গয়না কিনে দিয়েছিলে সে কথা কি খেয়াল আছে? ও তাই বলো গিন্নি। তবে এটাও তো নয় যে পাখিদের গিন্নির মতো তোমাকে একটা কাপড় 1 বছর চালাতে হয়। আমি 2 মাস অন্তর অন্তর তোমাকে কাপড় কিনে দিই। কিন্তু গয়না, আমার কাছে কি তেমন কোনো সোনার গয়না আছে? তুমি বলো তো। সেটা নেই, তবে এবছরের শেষে আমি তোমাকে একটা সোনার বড় দেখে হার করিয়ে দেব। এই কথাটা আমি আগের বছরও শুনেছিলাম। বছর বছর পেরিয়ে যায়, কিন্তু তুমি তোমার কথা ঠিক মতো রাখো না। ইচ্ছে করে তুমি আমাকে গরিব করে রেখেছো। আর কয়েকটা দিন অপেক্ষা করো গিন্নি, নিশ্চয়ই আমরা কোনো না কোনো ভাবে গরিব থেকে বড়লোক ঠিক হয়ে যাব। বুঝলি নগেন, আরে বড়লোকই জীবন ভালো লাগে না। আমার মাঝে মাঝে মনে হয় এসব অর্থ সম্পত্তি ছেড়ে পথে পথে বেরিয়ে পড়ি। কেন বাবু, হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? কারণ বিশেষ কিছু নেই। আসলে ছোট থেকে যা চেয়েছি সবকিছু পেয়েছি। না চাইতেই অনেক জিনিস আমার বাপ ঠাকুরদা আমার জন্য করে গেছেন। তাই জন্য মাঝে মাঝে নিজেকে মনে হয় যে বদ্ধ ঘরের মধ্যে আছি। যদি এই ঘর ছেড়ে বাইরে বের হতে পারতাম।
কিন্তু বাবু, আপনি ছাড়া এই বিশাল সম্পত্তি আর তাছাড়া গ্রামের মানুষদের সামলাবে কে? কারোর পক্ষে তো এই কাজ করা সম্ভব বলে আমার মনে হয় না। তাতেও আমার এ জীবনে তো দেখতে ইচ্ছে করে লোকে যাদের গরিব মানুষ বলে তাদের সংসার কেমন ভাবে চলে। গরিবের সংসার কেমন চলে সেটা দেখতে গেলে গরিব হওয়ার তো কোনো প্রয়োজন নেই বাবু। সে তো আপনি আমাদের গ্রামের কিছু লোকেদের ঘরে গেলেই বুঝতে পারবেন। না রে না, তুই বিষয়টা ঠিক বুঝতে পারছিস না। আসলে আমি একটু মানসিক শান্তি চাইছি। সারাদিন এই হিসেবপত্র দেখা, মানুষের সমস্যার সমাধান করা, এসব করতে করতে আমি বীতশ্রদ্ধ হয়ে গেছি। আমার আর বিশেষ ভালো লাগছে না। এই তো সুযোগ, এই সুযোগে আমি যদি বাবুর জায়গাটা নিতে পারি তাহলে আমাকে আর দেখে কে? আহ! তা বাবু, আপনি কবে থেকে এসব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাচ্ছেন? এখনো সেসব ঠিক করিনি, কিন্তু মনে মনে আমি একথা ভেবেছি। তাই জন্য আমি আজকে তোকে বললাম, তুই চেষ্টা করে দেখ যদি কিছু ব্যবস্থা করতে পারিস। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার মানসিক শান্তি বজায় রাখবার সম্পূর্ণ প্রচেষ্টা করব। আমি ভাবলাম বোধহয় তুই বলবি যে আপনাকে সমস্ত কিছু ছাড়িয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বাবু, কি যে বলেন না আপনি, শুধু শুধু মস্করা করেন। কই কাকা, কোথায় গেলে তুমি? একটু বাইরে আসো তো দেখি, তোমার সঙ্গে একটু দরকার আছে। আরে এই যে মোড়লের সহকারী নগেন, তা বল আমার এখানে কি দরকার? হঠাৎ করে তুই এখানে এলি যে? দরকার বলি তো তোমার কাছে এসেছি। শোনো, একটা কথা আছে, তোমার কাছে একটা পরামর্শ দরকার। আমার কাছে পরামর্শ? ঠিক আছে বল দেখি, আমি পরামর্শ দিতে পারি কিনা দেখি। শোনো কাকা, তুমি তো এই গ্রামের সব থেকে বয়সে বড়, অতএব আমি বিশ্বাস করি যে তুমি এই সমস্যার সমাধান দিতে পারবে। এখন সমস্যাটা কি সেটা বলো তো। আমাদের মোড়ল মশাইয়ের হঠাৎ করে এই বড় লোকের জীবন আর ভালো লাগছে না। এখন তিনি একটু গরিব হয়ে দেখতে চাইছেন যে গরিবদের জীবনযাত্রা কেমন ভাবে চলে। সে কি রে, এই গ্রামের লোকের হলোটা কি? গরিবেরা বড় লোক হতে চাইছে, আবার বড় লোকেরা গরিব হতে চাইছে। সবার মাথায় কি রোগ ভরে গেল নাকি? ওসব জানি না কাকা, তুমি এখন আমাকে একটা সমাধান বলো। আমাকে মোড়ল মশাইকে গিয়ে জানাতে হবে। এইভাবে কি হুট করে বড় লোক থেকে গরিব হওয়া যায়? তিনি যদি লোভ সংবরণ করে সমস্ত কিছু ছেড়ে যেতে চান তাহলে সম্ভব। আচ্ছা, তাহলে গরিব হওয়ার পর মোড়ল মশাইয়ের থাকবার একটা ব্যবস্থা করতে হবে তো। সেটা তো বটেই। যদি মোড়ল মশাই সত্যি সত্যি গরিব হতে চান তাহলে একটা ব্যবস্থা হতে পারে। কি ব্যবস্থা কাকা? সেটা আমি এখন বলবো না, কালকে সকালে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে বলবো। হ্যাঁ হরিপদদা, তুমি আমাদের কি সমাধান দেবে বলো। মোড়ল মশাই, আজকে এখানে যারা উপস্থিত আছে, এই যে দেখছেন গোপাল, সুখেন এবং নদর এবং আপনি, তারা সকলে নিজেদের অবস্থা নিয়ে খুবই সমস্যায় আছেন বুঝতে পারছি। সে তো আছি, কেন ওরাও কি? হ্যাঁ মোড়ল মশাই, আপনিও যেমন বড় লোক থেকে গরিব হতে চান, ওরাও তেমন গরিব থেকে বড় লোক হতে চায়। তাহলে তো ওরাও মহা সমস্যায় আছে। সমস্যা বলে সমস্যা মোড়ল মশাই, প্রত্যেকদিন সকাল থেকে উঠে গিন্নিদের মুখ জামটা খেতে হচ্ছে। আর আমার কথাই ধরুন, গিন্নিকে সবকিছু দিয়েও তার শখ আর মেটাতে পারছি না। আর আমি খাবো খাবো ইচ্ছে করলেও মনের মতো কিছুই খেতে পাচ্ছি না। আর এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে মোড়ল মশাই গরিব ঘরের ছোট্ট কুঁড়েতে থাকবেন এবং তোমরা সবাই জমিদারের বাড়ির আলাদা আলাদা ঘরে থাকবে নিজেদের মতো করে। তোমরা রাজি তো? ঠিক আছে, আজকে থেকে তোমরা যে যার মতো নিজের সব শখ পূরণ করে নাও। তুমি আমাকে বাঁচালে হরিপদ কাকা। সত্যি আমি এই জীবন থেকে একটু মুক্ত হতে চেয়েছিলাম। এখন আমার দায়িত্ব কে নেবে, মানে গ্রামের মোড়ল কে হবে? এদের মধ্যেই কেউ একজন হবে, অথবা এরা তিনজনই হতে পারে। সেটা আপনার ভাবনার দরকার নেই। আজ থেকে আপনি গরিব, আপনার গরিবের নতুন সংসার শুরু করুন। এই তো, এইখান থেকে আমার নতুন জীবন শুরু হলো। আমি এবার দেখতে দেখতে ঠিক বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, তুমি তাহলে সেদিন আমাকে সত্যি করেই বলেছিলে যে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে খুব তাড়াতাড়ি।
তাহলে দেখলে হবে, খরচা আছে। আর দেখো আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় এসে উঠেছি, একেই বলে ভাগ্য। সত্যি গো, আমরা গরিবের সংসার থেকে হঠাৎ করে যে এমন বড় লোক হয়ে যাব সেটা বুঝতে পারিনি। ভাগ্য কখন যে পরিবর্তন হয়ে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না। আহা, সত্যি মোড়ল মশাইয়ের ঘরে কি আনন্দ। আনন্দ হবে না? কোথায় ছেদো ঘর থেকে আমরা এই রাজপ্রাসাদে উঠে এলাম। মানে গোপালদা, তোমাদেরকে এই রাজপ্রাসাদে আনবার জন্য আমারও তো কিছু উদ্যোগ আছে, তাই বলছিলাম আর কি। আরে নগেনদা, বলো বলো, কিছু বলবে তুমি? আজকে সকাল থেকেই ডান হাতটা কেমন চুলকাচ্ছে। ভাবছিলাম কিছু প্রাপ্তি হয়তো আছে, তা তোমাদের এই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকবার ব্যবস্থা করে দিলাম। আমারও কিছু পাওনা মানে। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নগেনদা, তোমার পাওনা তুমি ঠিক পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। আগে তো মোড়লের সম্পত্তি থেকে কিছু টাকা আমার ভাগে আসুক, তারপর আমি অবশ্যই তোমাকে দেব। তাহলে আমি কবে দেখা করব গোপালদা? তুমি বরং কালকে দেখা করো, আমি তোমাকে কালকেই তোমার পাওনা দিয়ে দেব। তুমি আমাদের এত উপকার করলে তোমাদের ফেলে রাখলে হয়? ওগো, দেখছো মোড়ল মশাইয়ের বইয়ের গয়নাগুলো কত সুন্দর, দেখলে মনে হয় সবগুলো গয়নাই নিয়ে নি। এই গয়নাগুলো এখন আর মোড়ল মশাইয়ের গিন্নির নয় গিন্নি, সব গয়নাই এখন তোমার। তুমি গয়নাগুলো নিয়ে কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ওমা, তাই নাকি? আমি তো ভাবতেই পারছি না। ভাবতে পারছো না মানে? যখন আমি সোনার গয়না দিতে পারছিলাম না তখন তুমি বেশ কথা শোনাতে, আর এখন যখন তুমি হাতের কাছে সবকিছু পাচ্ছো তখন বিশ্বাস করতে পারছো না, এ কি? আরে রেগে যাচ্ছ কেন? আসলে আমি তো এত সোনার গয়না আগে কোনোদিন দেখিনি, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করছিলাম। ঘরে আসতে পারি বৌদি? কে গো তুমি ভাই? এসে দেখি তোমার মুখখানা। হ্যাঁ, তা বৌদি, আমি শুনেছিলাম আপনি সোনার গয়না খুব ভালোবাসেন, তাই জন্য আমাদের গিন্নি মায়ের রেখে যাওয়া সোনার গয়নার বাক্সটা আমি শুধুমাত্র আপনাকে দেওয়ার ব্যবস্থা করেছি। তাই নাকি? তাহলে তো তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিতে হবে না, শুধু এই কথাটা বাকি আর কেউ যেন জানতে না পারে। না না নগেনদা, তুমি কোনো চিন্তা করো না, কেউ জানতে পারবে না এই কথা। তবে বৌদি, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, যদি সেই অনুরোধটা রাখেন। হ্যাঁ বলো, কি অনুরোধ? মানে আপনাদের এত বড় উপকার করবার জন্য যদি সোনার কিছু ছোটখাটো জিনিস পাওয়া যেত, মানে সেগুলো দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই পাবে, এই কথা বলতে লজ্জা কি আছে? কিন্তু ভাই, আমি তো এখনো পর্যন্ত সমস্ত গয়না দেখেই উঠতে পারিনি। তাহলে কি আমি কালকে আসবো? তুমি বরং তাই এসো ভাই, কালকে অবশ্যই তোমার জন্য ছোটখাটো কোনো গয়না খুঁজে রাখবো। ঠিক আছে, তাই হবে। এখন তবে আমি চললাম। আহা, কতদিন যে এমন সুস্বাদু খাবার খাইনি। আমার ভাগ্যে যে এইভাবে ঘুরে যাবে সেটা আমি কল্পনা করতে পারিনি। কল্পনা পরে করবে, এখন একটু মন ভরে খাও দেখি নদর, তোমার শরীর যে একবারে দুর্বল হয়ে পড়েছে। কি করব বলো দেখি নগেনদা, কতদিন যে আধ পেটা খেয়ে আছি সেটা আমিই জানি। ওই জন্যই তো আমি উদ্যোগ নিয়ে তোমার জন্য খাবার ব্যবস্থা করে দিলাম। আমি তো জানি তুমি না খেয়ে থাকলে কতটা কষ্টে থাকো, সবই কপাল ভাই। এই দেখো, আজকে তোমার সামনে কত সুস্বাদু ভুরি ভোজ বসানো রয়েছে। সত্যি দাদা, তুমি না থাকলে যে আমাদের কি হতো কে জানে। দাদা দাদা, আমি প্রতিদিন এত খাবার পাবো তো? অবশ্যই পাবে, না পেয়ে যাবে কোথায়? এই জায়গা, এই খাবার এখন সবই তোমার। তুমি যখন যেটা চাও সেটাই খেতে পারবে, শুধু এখানকার রাঁধুনিদেরকে একবার তুমি আদেশ করবে। নগেনদা, আমার একটা অনুরোধ ছিল, রাখবে? আবার কি অনুরোধ, কই বলো দেখি? আমি বলছিলাম যে তুমি প্রতিদিন আমার সাথে বসে কিছু খাবার খেলে আমি খুবই আনন্দিত হতাম। ও, তাই নাকি? এ তো অতি উত্তম প্রস্তাব। ঠিক আছে, আমি প্রতিদিন তোমার সাথে বসে যা যা খাবার হবে সব কিছুই খাবো। তবে হ্যাঁ, আমাকে বেশি জোর করো না, আমি তো আর তোমার মতো খেতে পারবো না। কি যে বলো দাদা, আমি তোমাকে একটুও জোর করব না।
কেমন আছেন মোড়ল মশাই? শরীর ঠিকঠাক আছে তো? আরে নগেন, এসো এসো। তুমি যে আমার কথা ভুলি গেছো দেখছি। সত্যি বলতে আমি এখানে খুব শান্তিতে আছি গো। এত শান্তি আমি আগে কোনোদিন পাইনি। যাক, আপনি শান্তি পেয়েছেন শুনে আমিও খুবই আনন্দিত হলাম। এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে নগেন। তুমি না থাকলে যে কি হতো। এই সবই তো আমার কর্তব্য। আপনার আনন্দ দেখে আমিও খুব খুশি। তবে আমি দুঃখ একটা কারণেই পাচ্ছি, যে তোমারই উপকারিতার জন্য আমি তোমাকে কোনো পুরস্কার দিতে পারছি না। কেন মোড়ল মশাই? মানে আমি তো আপনার কাছ থেকে কোনো পুরস্কার চাই না। আমি এই কথাটাই তোমার কাছ থেকে শুনবো বলে আশা করেছিলাম। আসলে আমি ওই বাড়ি ছেড়ে আসবার সময় সমস্ত বিষয় সম্পত্তি ওখানেই রেখে এসেছি। ওই টাকা আমার চাই না। এখন এখানে শান্তিতে থাকতে পারলেই আমি খুব খুশি হব। তার মানে এখন থেকে এই গরিব মোড়লের সঙ্গ আমাকে ত্যাগ করতে হবে, যতটা সম্ভব একে এড়িয়ে চলতে হবে, না হলে হাতে মালকুড়ি কিছুই আসবে না। উপরন্তু আমাকে খেটে মরতে হবে। হ্যাঁ, কিছু ভাবছো নাকি নগেন? না না মোড়ল মশাই, আমি কিছুই ভাবিনি। আপনি বরং বিশ্রাম নিন, আমি তবে এখন আসি, কেমন? কি হলো গিন্নি, তোমার মনটা একটু খারাপ খারাপ মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো, একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি তোমার কথায় আজ পর্যন্ত কোনোদিন রাগ করেছি? তুমি যা বলবে বলো। আসলে আমার না এখানে থাকতে আর ভালো লাগছে না, সবই কেমন যেন একঘেয়ে লাগছে। তার মানে? তার মানে আমাদের পুরনো ঘরই ভালো ছিল। লোকের জিনিসপত্র নিয়ে বড়লোক সাজতে আমার ভালো লাগছে না। বলো কি গো গিন্নি, এত দামি দামি সোনার গয়না সবকিছু তুমি ফেলে দিয়ে চলে যাবে? হ্যাঁ গো, সত্যি বলতে আমি মিথ্যে মিথ্যে এসবের প্রতি লোভ করেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমাদের নিজেদের যেটুকু ছিল সেটুকুতেই সুখী থাকা দরকার। তাহলে পরে আবার গয়না না পেলে চিন্তায় চিন্তায় তোমার শরীর স্বাস্থ্য কমে যাবে না তো? শরীর স্বাস্থ্য যা হয়ে গেছে না, এই নিয়ে আমি সামলাতে পারছি না। আমি এতদিনে বুঝতে পেরেছি আমার আগের চেহারাই ভালো ছিল। হঠাৎ করে তোমার এমন মনে হলো কেন? এখানে তো ভালো ভালো খাবার প্রতিদিন খেতে পাচ্ছিলে। আসলে কি জানো তো, রাজভোগ প্রতিদিন ভালো লাগে না। আমি এখানে আর থাকতে চাই না। আমি বাইরে গিয়ে নিজে কাজ করে অল্প খাবো তাও ভালো, কিন্তু এখানে দিনের দিনে লোকের কষ্টে টাকা উড়িয়ে খেতে আমার ভালো লাগছে না আর। তোরা ঠিক কথা বলছিস তো? এখনো ভেবে দেখ কিন্তু। আমি একদম ঠিক কথা বলছি। তুমি কিছু একটা ব্যবস্থা নাও, না হলে আমার ভালো লাগছে না। ঠিক আছে, তবে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। এ কি শুনছি আমি, তোমরা নাকি সবাই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ নগেন, ওদের সকলের মতিভ্রম হয়েছিল বড় লোক হওয়ার। এখন সেই মতিভ্রম ভেঙে গেছে, তাই তারা প্রত্যেকে নিজেদের জীবনে আবার ফিরে যেতে চায়। আরে তোমরা কি পাগল হয়েছো নাকি? এত আরামের জীবন ছেড়ে তোমরা কি কারণে তোমাদের ওই গরিবের সংসারে ফিরে যাবে? হ্যাঁ, কারণ ওদের সকলের সংসার গরিবের হলেও ওরা দিন এনে দিন খেয়েও অনেক সুখে শান্তিতে বসবাস করে। ওরা তো না হয় হয়ে যাবে, কিন্তু মোড়ল মশাই তো এখানে আর ফিরে আসবেন না। তাহলে মোড়ল মশাইয়ের বিষয় সম্পত্তি সামলাবে কে? আমি সামলাবো নগেন। আমি আবার আগের মতো এই গ্রামের মোড়ল হব। কিন্তু মোড়ল মশাই, আপনি হঠাৎ এখানে? গরিবের নতুন সংসারে কিছুদিন থেকে আমি অনেক কিছুই জানতে পেরেছি। অনেক মানুষ যেমন চিনেছি, তেমন এটাও বুঝতে পেরেছি যে আমার সত্যি সত্যি কি চাই। তার মানে আপনি গরিব হতে চান না? তাহলে কি চান? আমি চাই আমার গ্রাম থেকে সমস্ত মানুষের গরিবি দূর করতে। তারা যাতে দুবেলায় ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। ওপরওয়ালা সেই দায়িত্ব আমাকে দিয়ে পাঠিয়েছেন। আমি থাকতে এসব কিছু হতে পারে না। আমি এসব কিছুই করতে দেব না। সে তো তুমি কিছু করতে দেবে না জানি, কারণ তুমি মোড়ল মশাই একা থাকলে যে ফায়দা লোটো, এরা 3 পরিবার এখানে থাকলে তার থেকে বেশি মুনাফা পাচ্ছিলে। শুধু তাই নয়, নগেন আমার খবর নেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। দেবে তো বটেই। আপনি যে গরিবের নতুন সংসার পেতেছিলেন, তাতে তো ওর কিছু মুনাফা হতো না।